একটি বহুতল ভবন নির্মাণের জন্য রাজুকের অনুমোদন কি কি ধাপ অনুসরণ করে? শুরুতেই ভূমি ছাড়পত্র নিতে হয়, যে জমিটা মালিকানাটা সঠিক আছে কিনা। তারপরে কনস্ট্রাকশন পারমিট নিতে হয়, প্ল্যান বা নকশা সাবমিট করতে হয়, তারপরে নকশাটা অনুমোদন হয়। এটাই মূলত প্রক্রিয়া। আর এসব ক্ষেত্রে কি কি বিষয়গুলো আসলে দেখা জরুরি? আর ডেভেলপার বলেন বা সেই সাথে সাধারণ গ্রাহক বলেন, সেই সাথে তাদের সাথে আসলে কি ধরনের কি বিষয়গুলো, কোন ধরনের নথিভুক্ত পেপারসগুলো দেখা জরুরি এসব ক্ষেত্রে? একটা লোক যখন প্রথম একটা জায়গায় তার বাড়িটা করবে, তার বাড়ির মালিকানরা সঠিক হতে হবে, যে জমিটার উনি মালিক, এটা নাম্বার ওয়ান। এবং সেই জমিটা এটা কি জলাশয়, যেমন জলাশয়ের মধ্যে কোনো বিল্ডিং করা যাবে না। এটা কি কৃষি জমি, এখানে করা যাবে না। এটা কি সরকারি খাস জমি বা আদার্স কোনো কিছু করা যাবে না। এই জিনিসগুলো থাকে এবং মালিকানা যদি সঠিক থাকে, এটা হলো প্রথম ধাপ। হ্যাঁ, এটা থাকলে পরে সে তার কাজটা শুরু করতে পারে। দেন ওই যে পরবর্তী ধাপগুলো তো বললাম, যে তখন সে তার প্রক্রিয়া শুরু করবে। অনেক সময় দেখা যায় যে একটি ভবন নির্মাণের জন্য আসলে অনুমোদন পেতে লম্বা একটা সময় চলে যায়, তো সেই জায়গাতে এটা হয়তো এক সময় যাইতো। আমি আপনাকে বলি যে একজন একটা নকশা সাবমিট করার পরে আমরা এখন ইসিপিএস বলি আমরা, ইলেকট্রনিক সিস্টেম, যেটা 30 কর্মদিবসের মধ্যে একজন তার প্ল্যানের একটা জবাব পাবে। এটা বলি প্ল্যান অনুমোদন হয়ে যায় বলি না, কারণটা বলি যে প্রথমে যখন একজন একটা প্ল্যান জমা দেয়, এটা কি মিনিমাম একটা ডেডলাইন? না, ডেডলাইন না, 30 দিনের মধ্যে তার সে একটা জবাব, সবই কিন্তু অনলাইনে হয়, রিমেম্বার ইট। এটা কেউ কিন্তু কোনো হাতে হওয়ার সুযোগ নেই। আচ্ছা, মানে অনলাইনে সাবমিট করবে, অনলাইনে রেজাল্ট পাবে। দেখা গেল যে সে হয়তো ওই যে কোনো একটা কাগজ ঘাটতি দিছে বা তার প্ল্যানে কোনো একটা ত্রুটি আছে, তখন তাকে কারেকশনের একটা সুযোগ দেওয়া হয়। তার অটোমেটিক সে তার এন্ডে চলে যাবে যে এই কারেকশন দিতে হবে। আবার যদি করা যাবে না, সে তার বাড়িটা একটা জলাশয়ের উপর দেখাচ্ছে যে এখানে সে বাড়ি করতে চায়, তাহলে সেখানে ওটা না হয়ে যাবে। আর যদি কোনো কিছু ত্রুটি না থাকে, এটা হয়ে যাবে, একবারই হয়ে যাবে। এই হলো মোটামুটি ইয়ে। তবে একটা জিনিস আবার বলি যে 30 কর্মদিবসের মধ্যে যাবে, কিন্তু এটা তো নর্মালি আর্কিটেকচারাল প্ল্যানটা যায়, কিন্তু এখন কিন্তু স্ট্রাকচারাল প্ল্যানটা ম্যান্ডেটরি। যদি প্রথমেই কেউ স্ট্রাকচারাল প্ল্যান দেয়, তাহলে তো সেটা একবারই যাবে। যদি কেউ স্ট্রাকচারাল প্ল্যান না দেয়, তাহলে তাকে আবার পরবর্তী ওইটা অনুমোদনের পরে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাকে স্ট্রাকচারাল প্ল্যানটা জমা দিতে হবে। মানে এই ডেডলাইনটা আসলে কত দিনের? যেটা বলছিলেন আপনি 1 মাস, মানে অনেক সময় কর্মদিবস, অনেক সময় কি এর থেকেও বেশি হতে পারে যদি কোনো মিসম্যাচ থাকে, বা যেটা আপনি বলছিলেন যে মিসম্যাচ থাকলে তো আবার তাকে 1 মাসের মধ্যে আবার রিপ্লাই করতে হবে। ওকে, মানে তার যে কারেকশনটা থাকে, তার কারেকশনটা তাকে 1 মাসের মধ্যে তাকে দিতে হবে। যদি 1 মাসের মধ্যে না দেয়, তাহলে তার ওটা বাতিল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে যে নকশা আসলে পাস হয়, সেই নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা হয়, সেক্ষেত্রে কি রাজুকের পদক্ষেপ কি, বা রাজুক এগুলো তদারকি করে কিনা? মূলত এটাই হলো মূল চ্যালেঞ্জ। হ্যাঁ, যেটা আপনি এতক্ষণ বললেন যে প্ল্যান পাস করতে সময় লাগা বা কি, এখন আগে লাগতো, এখন লাগে না, আমি তো বলে দিলাম। এখন মূল চ্যালেঞ্জটা এইখানে। একটা জিনিস দেখেন, যে প্ল্যানটা নিয়মটা হলো যে ডেভেলপার অথবা বাড়ির মালিক তার সিগনেচারে, অথবা তার কোনো ইঞ্জিনিয়ার, তার অথরাইজড ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের মাধ্যমে প্ল্যানটা সাবমিট হয়। তারাই প্ল্যান করে দেয়। প্ল্যান কিন্তু রাজুক করে দেয় না, কথাটা কিন্তু এটা মানুষ রাজুকের প্ল্যান, আচ্ছা, দিস ইজ রাজুক এপ্রুভ প্ল্যান বলা যাইতে পারে, বাট প্ল্যানটা কিন্তু রাজুক করে না, গ্রাহকের পক্ষ থেকে দেয়া হয়। আমরা এটা নিয়ম কানুন ঠিক থাকলে অ্যাপ্রুভাল দেই। আচ্ছা, এবং সেখানে গ্রাহক, সেটা ডেভেলপার হোক, বাড়িওয়ালা হোক, ইঞ্জিনিয়ার হোক, হি ইজ কমিটেড যে উনি যেভাবে প্ল্যানটা নিচ্ছেন এইভাবেই বাড়িটা করবেন, কিন্তু করা হচ্ছে না। এখানে রাজুকের অবশ্যই দুর্বলতা আছে। রাজুক তো এটা মনিটর করবে, তাই না, দেখবে ঠিকমতো হচ্ছে কিনা, এখানে আছে। কিন্তু যদি দায়টা বলি, তাহলে যারা শুরু করলো বাড়িটা তাদের, তারপরে রাজুকেরও দায় আছে, যেহেতু রাজুক এটা ঠিকমতো মনিটরিং হয়তো করতে পারতেছে না। এখন কেন করতে পারতেছে না, এটার সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি। রাজধানীতে এই মুহূর্তে যেটা আমার কাছে আসলে সার্ভে রিপোর্ট আছে, সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে প্রায় 300। সেক্ষেত্রে আপনাদের কি কোনো পদক্ষেপ আছে, বা এইরকম সিচুয়েশনে আপনারা কি ধরনের পরিকল্পনা করেন?
না, এই ঝুঁকিপূর্ণগুলোর মধ্যে হলো আমরা তো সেখানে সাইনবোর্ড লাগাই দিই যে এটা, এগুলো কি তদারকি করা হয় কোনোভাবে? যদি কেউ এখানে কোনো আমাদের কাছে আসে যে আমি এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, আমি এটা কি করতে পারবো কিনা, সেখানে আমরা একটা ডিটেলস ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট আছে যেটা বুয়েটকে দেই। তারা যদি এটা দেখে বলে যে হ্যাঁ 3টা অপশন আছে, যে এটা একদমই চলবে না, এটা ভেঙে ফেলতে হবে, অথবা রেট্রোফিটিং বা এটাকে ঠিক রেখে করা যাবে, আরেকটা না এটা ভেঙে দিতে হবে, এটা রাখাই যাবে না। আসলে অনেকেরই তো বিভিন্ন রকমের ডিমান্ড থাকে, প্রত্যেকেই চায় তার নিজের বাড়িটা সুন্দর হোক, তো সেই জায়গাতে আপনাদের সীমাবদ্ধতাটা কি? না, সীমাবদ্ধতা বিশেষ করে এই যে বিল্ডিং ইন্সপেকশনের যে পর্যাপ্ত কর্মকর্তা দরকার, সেটার কিছু ঘাটতি আমাদের আছে। আরেকটা সীমাবদ্ধতা যদি আপনি বলতে হয়, অবশ্যই আমাদের কিছু তো দুর্নীতি আছেই। যে আমি আসার পরে আমি চেষ্টা করছি আপ্রাণভাবে, সেটা আপনি খবর নিয়ে দেখবেন যে ইনশাল্লাহ অনেক কমে গেছে। বাট এই যে স্বল্পতা আমার, আর এই সাইটটা আমরা একটু এই সুপারভিশনটাও আমরা ডিজিটালাইজ করতে চাচ্ছি। এটা যদি করা সম্ভব হয়, এটা আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়েছে যে ইন্সপেকশনটাও আমরা ঘরে বসে যদি করতে পারি, যে কে ব্যত্যয় করতেছে কে করতেছে না, আমি এখানে এক ক্লিকে আমি দেখবো অমুক বাড়িটা, দেন হয়তো এই জনবল দিয়ে বা আরেকটু জনবল বাড়িয়েও আমরা এটা করতে পারি। তাহলে দুইটা, একটা জনবল আর একটা আমার সিস্টেম ডিজিটালাইজেশন।